নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা পিছনে হাঁটা। শুরু হচ্ছে আজকের গল্প অভিজ্ঞান রায়চৌধুরীর পিছনে হাঁটা। শুনুন আপনারা, আমি আজকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যা আমার আগে কেউ কোনোদিন দেখায়নি, আর কেউ কোনোদিন দেখাতে পারবেও না, হয়তো দেখাবেও না। আমিও এই শো আর দ্বিতীয়বার করব না। আজকে প্রথম, আজকেই শেষ। ঠিক যেমন বলেছিলাম। বিখ্যাত ম্যাজিশিয়ান স্টিভ সদর্পে বলে উঠলেন। মুহূর্তে লন্ডনের বিখ্যাত প্রেক্ষাগৃহে কানাঘুষো শুরু হয়ে গেল। এবারে কি শুরু হতে চলেছে স্টিভের সেই বহু প্রতিকৃত ম্যাজিক পিছনে হাঁটা। এরই প্রত্যাশায় লন্ডনের মানুষ আজ এই প্রেক্ষাগৃহে ঝাঁপিয়ে পড়েছে। চড়া দামে 1 মাস আগে সব টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাজিশিয়ান স্টিভ এর সব ম্যাজিকই প্রায় অসাধারণ, আর যেখানে স্বয়ং স্টিভই যখন বলেন তিনি যা দেখাতে চলেছেন তা উনি আর দ্বিতীয়বার দেখাবেন না, তা প্রত্যাশার পারদকে কোথায় যে নিয়ে যায় তা বলবার আর অবকাশ রাখে না। আস্তে আস্তে গুঞ্জন থেমে গেল। স্টিভ একটা ঘড়ি টেবিলের ওপর এনে রাখলেন। ছোট্ট ঘড়ি, দূর থেকে স্পষ্ট দেখা না গেলেও ঘড়িটা যে একটু অন্যরকম তা বোঝা যাচ্ছে। স্টিভ ঘড়িটা হাতে তুলে নিয়ে বলে উঠলেন, আমার এই ঘড়িটা সামান্য ডিফেক্টটা কিরকম তা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। আমি এতে এখন থেকে 15 মিনিট বাদে একটা অ্যালার্ম দিলাম। এই 15 মিনিট আমরা অন্য একটা ম্যাজিক দেখাবো, শুধু সময়টা দেখে নিন। এখন সন্ধে 6:30। কি 6:30 না 6টা? 6টা। কি সন্ধে 6টা তো? হ্যাঁ, কি বলেন আপনারা? ওকে, লেট দ্য ম্যাজিক বিগিন নাও। স্টিভের পরনে সাদা প্যান্ট, কালো বোটাই। স্টিভ টাইটা খুলে ওপরের দিকে ছুঁড়ে দিলেন। সেটা একটা পায়রা হয়ে হলের মধ্যে 2-3 মিনিট ধরে উড়ে কোথাও একটা উধাও হয়ে গেল। হাততালিতে হল ঘরে এখন কান পাতা দেয়। তবে স্টিভের পক্ষে সবই সম্ভব। এই ধরনের ম্যাজিক তো অন্যান্য ম্যাজিশিয়ানরাও করে দেখাতে পারে, কিন্তু যে স্টিভ ম্যাজিক করে জাহাজ ভ্যানিশ করে দিতে পারেন, কাগজের প্রথম পাতায় 3 দিন পর কি কি থাকবে বলে দিতে পারেন আগে থেকে, তার কাছে এটা কিছুই নয়। স্টিভ এবার একের পর এক তাসের ম্যাজিক দেখাতে লাগলেন। বিভোর দর্শকের আর হুঁশ থাকে না। তার মাঝেই হঠাৎ টেবিলের পাশের টেবিলে রাখা ঘড়িটাতে তীব্র আওয়াজ করে অ্যালার্ম বেজে ওঠে। হাতের তাসটাকে টেবিলে রেখে স্টিভ এগিয়ে যান ঘড়িটার দিকে। ডান হাতে ঘড়িটা উপরের দিকে তুলে বলে ওঠেন, ঘড়িতে অ্যালার্ম যখন দিয়েছিলাম তখন বেজেছিল 6টা। অ্যালার্ম দিয়েছিলাম 6:15, অথচ এখন এ ঘড়িতে সময়টা দেখুন কটা বলুন তো। ফের নিজেই বলে উঠলেন, 5টা। আর আপনাদের ঘড়িতে? পরীক্ষার রেজাল্টের অ্যানাউন্সমেন্টের সময় যেমন সব নিয়ম অনেক সময় ভেঙে যায়, ঠিক তেমনই হলের মধ্যে মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। হলের অভিজাত দর্শকরা বিস্ময়ে শিশুর মতো চিৎকার করে উঠল। প্রত্যেকের ঘড়িতে 5টা, বিকেল 5টা। মাথা থেকে টুপিটা খুলে হাতে নিলেন স্টিভ।
মাথা ঝুঁকিয়ে বলে উঠলেন, আমরা অ্যালার্ম দেওয়ার সময় 1 ঘন্টা পিছনে চলে গেছি। এখন সময় হলো 5টা। আপনারা কত সহজে বাড়তি কিছু সময় পেয়ে গেলেন, তাই না কি? দর্শকরা এতক্ষণ সম্বিত ফিরে পেল। হাততালি চলতেই থাকে বহুক্ষণ। সবাই উঠে দাঁড়িয়ে স্টিভকে অভিবাদন জানাতে থাকে। অ্যালার্মটা তখনও বেজে চলেছে। হ্যাঁ, অ্যালার্মটা এখনো বেজে যাচ্ছে। ধর্মড়িয়ে বিছানার ওপর উঠে বসে অতীন। বেডসাইড টেবিলে ঘড়িটা। কি ভয়ানক স্বপ্ন! মনে হচ্ছে যেন সব সত্যি। ঘুমন্ত চোখে হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করতে গিয়ে চমকে উঠল অতীন। এই ঘড়িতেও 5টাই বাজে। অ্যালার্ম বন্ধ করে বেশ খানিকক্ষণ হতবাক হয়ে বসে থাকে অতীন। এ কি সম্ভব? ওর স্পষ্ট মনে আছে 6টায় শুয়েছিল 7টা অ্যালার্ম দিয়ে। না, গত কয়েকদিনের পরিশ্রমের জন্যই বোধহয় মাথা ঠিক নেই। তারপর অসময়ে দিবানিদ্রা উঠে জানলা দিয়ে রাস্তার দিকে তাকালো অতীন। বাইরে এখনো দিনের আলো। রবিবারের বিকেল, তাই লোকের দেখা নেই। হঠাৎ একটা লাল টয়োটো গাড়ি সামনে রাস্তা দিয়ে গিয়ে বাঁক নিয়ে উল্টো দিক থেকে আসা অন্য একটা গাড়িকে জায়গা দিতে গিয়ে জোরে ব্রেক কষল। চমকে উঠল অতীন। ঠিক এই ঘটনাটাই অতীন দেখেছিল ঘুমোতে যাওয়ার আগে। আর ঠিক এর পরই 2টো স্কুলের ছেলে সাদা শার্ট, নীল প্যান্ট আর ব্যাডমিন্টন র্যাকেট হাতে সামনের ফুটপাথ দিয়ে হেঁটে চলেছিল। হলো তাই। ছেলে দুটো সামনের রাস্তা দিয়ে এসে ডান দিকের বাঁক নিয়ে অতীনের বাড়ির সামনের দিকে হেঁটে গেল। এটা কি স্বপ্ন? এই 2014 সালের ওয়েলেসলের এর বুকেও এরকম সম্ভব? অতীন ফিরে এসে ঘড়িটা হাতে তুলে নিল। 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি চৌকো আকৃতির কাঠের ঘড়ি। ওপরে 4টে সুইচ, তার মধ্যে একটা অ্যালার্মের জন্য। কাঠের ওপর নানা কারুকার্য করা বেশ বড় সাদা ডায়াল। এখন এরকম ঘড়ি আর দেখতে পাওয়া যায় না। 3 মাস হলো ওয়েলসের এর এই ছোট শহরে কার্লিয়ানে এসে পড়েছে অতীন। একটা 5 ঘরের বড় বাড়ি ভাড়া নিয়ে এখানে একা থাকে। গতকাল বাড়ির স্টোররুম পরিষ্কার করতে গিয়ে একটা দেরাজের মধ্যে ঘড়িটাকে দেখতে পায়। দেখেই আগ্রহ হয়। এই প্রথমবার ওটাতে অ্যালার্ম দিয়েছিল। আজ ছুটির দিন, তাহলেও নানান কাজ আছে এখানে। রান্না বান্না, ঘর পরিষ্কার, বাগানের দেখাশোনা, এসব কিছুই অতীনকে সামলাতে হয়। তাই ঘড়ির পিছনে আর সময় নষ্ট না করে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে অতীন। নিশ্চয়ই এসব মনের ভুল। হয়তো গাড়িটাও স্বপ্নের মধ্যেই দেখেছিল। কে বলতে পারে? সব কাজ শেষ করে 9টা যখন বাজলো, বাইরের লোক চলাচল নেই বললেই চলে। ডিনার শেষ করে পড়ার টেবিলে একটা বই নিয়ে পড়তে বসেছিল অতীন। হঠাৎ কি খেয়াল হতে উঠে দাঁড়ায়। ঘড়ির কাছে গিয়ে অ্যালার্ম দিয়ে, হ্যাঁ, অ্যালার্ম দিল 9:30। একবার টেস্ট করে দেখা যাক সন্দেহটা নেহাত অমূলক কিনা। ফের টেবিলে এসে বসলো অতীন। বই পড়তে পড়তে মাঝে মধ্যেই আর চোখে তাকাতে থাকে ঘড়িটার দিকে। 9টা 5, 10, 15। তারপর হাতের বইটা এতটাই নিমগ্ন হয়ে পড়ল যে বাকি সময়টা আর খেয়াল রাখতে পারেনি। হঠাৎ অ্যালার্মের শব্দে হুঁশ ফিরল। ঘড়িটা হাতে নিয়েই শিহরণ হলো অতীনের। রাত 8টা, অর্থাৎ ঘড়িটা ফিরে গেছে অ্যালার্ম দেওয়ার 1 ঘন্টা আগে। নিশ্চিত হওয়ার জন্য টেবিল ল্যাম্পের আলোয় তলায় ঘড়িটাকে ধরল অতীন। হ্যাঁ, 8টায়। পাশে দামি হাত ঘড়িটাও রাখা ছিল, সেটাতেও সেই একই সময়। তাহলে কি ঠিক 5 মিনিট বাদে ও সাথীর ফোনটা পাবে? ঠিক যেরকম এসেছিল। মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে রইল অতীন। সব যেন কীরকম গুলিয়ে যাচ্ছে। ওর বুদ্ধি, বিবেচনা, বোধ সব যেন হেরে যাচ্ছে একটা ভুতুরে ঘড়ির কাছে। ঠিক 8টা 5-এই ফোনটা এলো সাথীর। সেই এক কথা, শোনো বুবু ফের বায়না করছে,
তোমাকে অনেক দিন দেখেনি, সমানে কবে আসবে করছে। নাও ওকে বোঝাও। সে কি, অনেক রাত হয়ে গেছে তো ওখানে, এখনো জেগে আছে? দাও ওকে দাও। বুবু সোনা কেমন আছো? বাবা তুমি কবে আসবে? তুমি বলেছিলে আমার সঙ্গে ফুটবল ম্যাচ খেলবে, পাহাড়ে বেড়াতে নিয়ে যাবে। সোনা, আর তো কয়েক মাসের ব্যাপার, দেখতে দেখতে 6-7 মাস কেটেই যাবে, তারপর যাব। তুমিও ততদিন আর একটু বড় হয়ে যাবে। না বাবা, তোমাকে খুব তাড়াতাড়ি আসতে হবে। না সোনা, তা হয় না, এখানে অফিসের কাজে এসেছি বললে কি আর যাওয়া যায়? দাও, মাকে দাও ফোনটা। সাথীর সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে অতীন। ফোনটা ছাড়ার পর উত্তেজনায় এক গ্লাস জল ঢক ঢক করে শেষ করে ফেললো অতীন। তাহলে কি সত্যি যখন ইচ্ছে 1 ঘন্টা পিছিয়ে যাওয়া যায় এই ঘড়ির বদান্যতায়? এরকম কি বাস্তবে সম্ভব? একটা নামী কোম্পানির, মানে স্টিল কোম্পানি বলা যায়, হয়ে ওয়েলসে এসেছে অতীন। বহুদিনের জন্যই এসেছে। দেশের বাড়িতে মা, বউ ও ছেলে আছে। কিছু অসুবিধে থাকায় ওদের এখানে আনা সম্ভব হয়নি। কলকাতায় থাকলে এই ঘড়িটা নিয়ে এক্ষুনি অনেকের সঙ্গে আলোচনা করা যেত। এখানে কার সঙ্গে বা কথা বলা যায়, কিন্তু এ উত্তেজনা নিয়ে বাড়িতে বসে থাকাও আর সম্ভব না। বাড়ির দরজাটা লক করে ঘড়িটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল অতীন। যে জায়গাটা এখন একদম শুনশান, রেসিডেন্সিয়াল এরিয়া, তাই আশেপাশের বাড়িগুলোর আলো নিভে গেছে। টিমটিম করছে রাস্তার হলুদ আলো। আকাশে এখনও সদ্য ডোবা সূর্যের আলোর স্পর্শ। গ্রীষ্মকাল, তাই বেলা অনেক বড়। বাইরের আবহাওয়া বেশ মনোরম, ঝিরঝিরে হাওয়া দিচ্ছে। খানিক দূরে একটা পার্ক আছে, বেশ বড় পার্ক। পার্কের চারধারে ঘোরানো হাঁটা রাস্তা, প্রচুর গাছ, মাঝখানে একটা ছোট্ট পুকুরকে ঘিরে অনেক বেঞ্চি পাতা আছে বসার জন্য। একটা বেঞ্চিতে গিয়ে বসে বলল অতীন। ঘড়িটাকে অনেক খারাপভাবে ব্যবহার করা যায়। 1 ঘন্টার মধ্যেই এত কিছু পাল্টে যায় যে সেটা জানা থাকলে রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারে অতীন। আবার এটাকে ভালো কাজেও লাগানো যেতে পারে। এই যেমন কয়েকদিন আগে একটা বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হয়তো সময় মতো 1 ঘন্টা পিছিয়ে গেলে ওই অ্যাক্সিডেন্টটা থামানো যেত, অনেক লোকের জীবন বাঁচানো যেত। 1 ঘন্টা পিছিয়ে গেলে একটা ক্রিকেট বা ফুটবল ম্যাচের রেজাল্ট বদলে দেওয়া যায়। অনেক বড় বড় বিপর্যয় থামিয়ে দেওয়া যায়। উত্তেজনায় থামতে না, এটা থামা নয়। এসব চিন্তা করতে করতে সে ঘামতে শুরু করলো অতীন। কিন্তু নিজের জীবন পাল্টে দেওয়া যায় না, কথাটাই চমকে উঠে ঘাড় ঘোরালো অতীন। পাশেই বেঞ্চিতে কখন জানি আর একজন ইংরেজ ভদ্রলোক এসে বসেছেন। মাঝবয়সী, সৌম্য, সুন্দর চেহারা, চোখ, নাক, মুখ তীক্ষ্ণ, পুরনো দিনের ভারী প্রেমের চশমা, কাঁচা পাকা চুল, সাদা দাড়ি, কালো প্যান্ট, সাদা শার্ট। আশ্চর্য, একেই তো স্বপ্নে দেখেছিল অতীন। হ্যাঁ, অনেক কিছুই করা যায়, কিন্তু নিজের জীবন পাল্টে দেওয়া যায় না। কথাটা বলে লোকটা ডান হাতটা অতীনের দিকে বাড়িয়ে দিল করমর্দনের জন্য। আমার নাম স্টিভ। একটা সময় ম্যাজিক দেখাতাম। ম্যাজিকে ছিল আমার দিন রাতের স্বপ্ন, সাধনা। বুঝলে, যেটাই মনে হতো অসম্ভব সেটাই সম্ভব করার চেষ্টা করতাম। উপায়ও বার করে ফেলতামও। তাই লোকে আমাকে হরিণের সঙ্গে তুলনা করতো একদম। আমার ম্যাজিক শোগুলোর টিকিট 1 মাস আগে থেকে বিক্রি হয়ে যেত। তা আপনাকেই তো আমি এই খানিক আগে বলতে গিয়ে থেমে গেল অতীন। স্বপ্নে দেখেছে বললে নির্ঘাত পাগল ভাববে। হ্যাঁ, স্বপ্নে দেখেছিলে তাই তো? অনেক স্বপ্ন সত্যি হয় বুঝলে। তা যা বলছিলাম, আমার একটা ছোট্ট একটা ছেলে ছিল, পিটার। ওর সেদিন প্রবল জ্বর, আর আমার আবার একটা ম্যাজিক শোয়ের ট্যুরে ইউরোপ যাওয়ার কথা ছিল।
ম্যাজিক শো শেষ করে যখন 3 দিন বাদে ফিরলাম তখন সব শেষ। পিটার আমাদের ছেড়ে চলে গেছে। এখনকার মতো এত সহজে তখন যোগাযোগ করা যেত না, তাই আমাকে বাড়ি থেকে ওরা খবর পাঠাতে পারেনি। আমি খুব ভেঙে পড়েছিলাম। তখনই মনে হলো যদি কোনোভাবে অতীতে ফেরা সম্ভব হতো, হ্যাঁ, সময়ের পিছনে দিকে, যেখানে গেলে পিটারকে ফিরে পাবো, আমার ছোট্ট ছোট্ট অনেক ভুল শুধরে নিতে পারবো, ওকে আর একটু সময় দিতে পারবো। কিন্তু না, মজাটা দেখো, পারলাম, কিন্তু শুধু 1 ঘন্টা পিছিয়ে যেতে পারলাম। প্রতি মুহূর্তে যেখানে ছুটে এগিয়ে চলেছে দুরন্ত গতিতে সব হিসেব উল্টে পাল্টে, সেখানে 1 ঘন্টা পিছিয়ে কী লাভ? ওই ম্যাজিক ঘড়িটা আমারই তৈরি করা। একবার শুধুমাত্র একবার একটা ম্যাজিক শো করেছিলাম ওই ঘড়িটা দিয়ে, তারপর আর কোনো শো হয়নি। দীর্ঘ নিঃশ্বাস ফেলল স্টিভ। কেন? হ্যাঁ, সে কথাই বলছি। তুমি তো শোয়ের খানিকটা স্বপ্নে দেখেছো, তাই না? শোয়ের পর সে এক হুলুস্থুলুস কাণ্ড, খবর মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। কারণ এই প্রথম একটা 1 ঘন্টার শো হয়েছিল, যা 6টায় শুরু হয়ে 6টাতেই শেষ হয়। অর্থাৎ সময়ের কোনো হিসেবই মিলছিল না। আর একটা কারণ অবশ্য ছিল। কি 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 সেটা? শুকনো গলায় অতীন বলে ওঠে। একটু কেসে গলাটা পরিষ্কার করে দিল স্টিভ, তারপর বলতে শুরু করলো ফের। সেদিনের লাস্ট ইভেন্টটা ছিল সাপের সঙ্গে কিছুক্ষণ। আমার একটা কাঁচের বাক্সের মধ্যে শিকল বেঁধে 3টে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। তাই আমি 5 মিনিট পর বাক্স থেকে বেরিয়ে আসব। দর্শকদের সে কি উৎসাহ, কি বলবো। তবে তখনও তারা সবাই বিভোর হয়েছিল ওই ঘড়ির ম্যাজিকটাতেই। তাই বাক্সের মধ্যে প্রত্যেকটা বিষাক্ত ছবিলে আমি যখন কেঁপে কেঁপে উঠেছি, চিৎকার করে উঠেছি, তখন তারা বাইরে থেকে দেখে ভেবেছে ম্যাজিশিয়ান স্টিভের কাছে এ আর কি নির্ঘাত অভিনয়। বুঝতে পারিনি যে আমি আমার মৃত্যুর অপেক্ষা করছিলাম। তাই আমার নিথর দেহ যখন 10 মিনিট বাদে বাক্স থেকে বের করে আনা হয়েছিল, তখন সবাই, এমনকি সঙ্গী কলা কুশলীরাও ভেবেছিল আমি অভিনয় করছি। এই বুঝি ফের উঠে দাঁড়াবো, এই বুঝি টুপিটা হাতে নিয়ে সদম্বে কর্নিশ করে বলবো, দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, দ্য গ্রেটেস্ট ম্যাজিশিয়ান অফ অল টাইম, স্টিভ। উত্তেজিত হয়ে অতীন উঠে দাঁড়ালো এবার। মানে আপনি তখন মারা গিয়েছিলেন? অতীনের কথা গ্রাহ্য না করেই স্টিভ বলতে লাগলো, বুঝলে, পিটারের সঙ্গে আগে কখনো 5 মিনিট সময়ও কাটায়নি, পিটারের মার সঙ্গেও না। কথা বলার সময় তো পেতাম না, শুধু নিজের নামের মোহে, নিজের ম্যাজিকে মত্ত ছিলাম। আমার নাম যখন ইংল্যান্ড ছেড়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, তখনও বুঝিনি যে পিটার 5 বছরের হয়ে গেছে, আর সবার ভিড়ের মধ্যে আমি কত একা। যখন বুঝলাম তখন পিটার চলে গেছে। পিটারের মা, সেও আমাকে ছেড়ে চলে গেছে, শুধু রয়ে গেছে সময় আর একাকিত্ব। শেষ 2 বছর আমি শুধু চেষ্টা করে গেছি কীভাবে আবার সেই দিনগুলিতে ফিরে পাওয়া যায়, ফিরে যাওয়াও যায়। সেই দিনগুলোতে যখন পিটার সবে হামাগুড়ি দিতে শিখেছিল, আধো আধো কথা বলতে শিখেছিল, পারিনি। 1 ঘন্টা অতিথি গিয়ে আর যাই হোক, হারিয়ে যাওয়া মুহূর্তগুলিকে ফিরে পাওয়া যায় না। তাই আমি যা বলেছিলাম, ও ঘড়ির মোহে পড়ো না, আমি বন্ধু, শুধু ঘড়িটা নিয়ে গেলাম আর দিয়ে গেলাম কিছুটা বাড়তি সময়, ভুল করো না বলে ঘড়িটা নিয়ে স্টিভ উঠে দাঁড়ালো। তারপর ধীরে সুস্থে এগিয়ে গেল পার্কের গেটের দিকে। আর তারপরে কীভাবে যেন হঠাৎ করে অন্ধকারে মিলিয়ে গেল। স্টিভ, স্টিভ ডাকতে গিয়ে গলা থেকে আওয়াজ বেরোলো না অতীনের। আর তার মধ্যেই বেজে উঠল পকেটে রাখা ফোনটা। চমকে উঠে ফোনটা ধরলো অতীন, সাথীর ফোন। হাত ঘড়িতে আবার সময় 8টা 5। শোনো বাবু, ফের বায়না করছে, তোমাকে অনেক দিন দেখেনি, সামনে কবে আসবে কবে আসবে করছে। নাও, ওকে বোঝাও। সে কি, অনেক রাত হয়ে গেছে তো, এখনও জেগে আছে, দাও ওকে দাও। বাবু সোনা, কেমন আছো? বাবা, তুমি কবে আসবে? তুমি বলেছিলে আমার সঙ্গে ফুটবল ম্যাচ খেলবে, পাহাড়ে বেড়াতে নিয়ে যাবে। হ্যাঁ সোনা, পরের সপ্তাহতেই যাব, পরের সপ্তাহে। বুবু ফোনটা মাকে ছেড়ে
মা বাবা বলেছে পরের সপ্তাহতেই এখানে আসবে ফের সাথীগুলা। কী সব বলছো বলো তো? তুমি বলেছিলে আসতে দেরি হবে। তোমার কন্ট্রাক্ট তো 2 বছরের, এখন তো কয়েক মাস বাকি। না, আর দেরি নেই, পরের সপ্তাহতেই ফিরবো। না হলে ও আমায় পাগল করে দেবে। এখন এখানকার কাজ শেষ, কাল ডিটেলে বলবো। ফোনটা ছেড়ে অতীন বাড়ির দিকে পা বাড়ায়। প্লেনের ফেরার টিকিটটা খুব তাড়াতাড়ি বুক করে দিতে হবে। শেষ হলো আজকের সমগ্র পর্ব পিছনে হাঁটা। একটা নামি কোম্পানির, মানে স্টিল কোম্পানি বলা যায়, হয়ে ওয়েলসে এসেছে অতীন। বহুদিনের জন্যই এসেছে। দেশের বাড়িতে মা বউ ও ছেলে আছে। কিছু অসুবিধে থাকায় ওদের এখানে আনা সম্ভব হয়নি। কলকাতায় থাকলে এই ঘড়িটা নিয়ে এক্ষুনি